হয় ছাত্রদলের মিছিল আর সাথে ঘটে ককটেলের বিস্ফোরণ। ভাঙচুর চালানো হয় দুটি ইজি বাইক ও একটি ভবনে। যথারীতি পুলিশ এসে মিছিলকারীদের লক্ষ্য করে ছোড়ে টিয়ার শেল, রবার বুলেট আর গুলি। শুরু হয় পিকেটারদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া। সকালে নোয়াখালী শহরের 5 রাস্তার মোড় ও হোয়াইট হল এলাকায় হরতাল সমর্থনে ঝটিকা মিছিল বের করে 20 দল সমর্থকরা। একই সময় বাইজদি বাজার এলাকায় একটি সিএনজি অটোরিকশায় আগুন দেয় পিকেটাররা। হরতাল আর অবরোধে জ্বালাও পোড়াওয়ে যানবাহনের সাথে অগ্নিদগ্ধ হচ্ছে নিরাপরাধ মানুষ। বৃহস্পতিবার ভোরে গাজীপুরে কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে মারা যান চালকের সহকারী। 2 মিনিট লাগে না গাড়িটা পড়তে, গাড়ি বাইরে দেখেছে পুরা গাড়ি দিয়ে আগুন। নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমদপুর বাজারে আগুন দেওয়া হয় ট্রাকে। এতে আহত হন ট্রাকটির চালক ও হেলপার। হরতালের সমর্থনে মিছিল হয় সিলেট, বরিশাল ও ভোলা সহ দেশের বিভিন্ন জায়গায়। যানবাহনে ভাঙচুরের পাশাপাশি দেওয়া হয় আগুন। প্রায় প্রতিটি হরতালের মতো রাজধানীতেও বিএনপি নয়াপল্টনের দলীয় কার্যালয় ছিল নেতাকর্মী শূন্য। আর যথারীতি সেখানে মোতায়েন বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বড় কোনো নাশকতা না হলেও ছিল পুলিশ, র্যাব, বিজেপির টহল। রাজধানীতে গণপরিবহনের চলাচল মোটামুটি স্বাভাবিক থাকলেও দূরপাল্লার বাস তেমন ছেড়ে যায়নি। সাজিদ হক, চ্যানেল 24, ঢাকা। এদিকে রংপুরের মিঠাপুকুরে পিকেটারদের ছোড়া পেট্রোল বোমায় অগ্নিদগ্ধদের মধ্যে ঢাকা মেডিকেলে ভর্তি হয় একজন মারা গেছেন। বুধবার রাতে বার্ন ইউনিটে মারা যান তিনি। চিকিৎসকরা জানিয়েছেন তার সাথে ভর্তি হওয়া আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক। আর মগবাজারে শুক্রবার রাতে পেট্রোল বোমায় দগ্ধ প্রাইভেট কারের চালক দুপুরে মারা গেছেন। নরসিংদীতে পিকেটারদের পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ আরেক ব্যক্তি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে লড়ছেন মৃত্যুর সাথে। এদিকে গতকাল মধ্যরাতে রাজধানীর খিলক্ষেতে পিকেটারদের ছোড়া ককটেলে গুরুতর আহত 2 পুলিশ সদস্য সহ 3 জন ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেলে। আর গতকাল সন্ধ্যায় বঙ্গ মার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণে চোখে গুরুতর আঘাত পাওয়া কলেজ ছাত্রকে ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নেওয়া হয়েছে চক্ষু হাসপাতালে। দুপুরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। পরে তারা সাংবাদিকদের সাথে কথা বলেন। প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব এবং এই নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার সকল রকমের আইনি এবং বৈধ পন্থা রাষ্ট্র অনুসরণ করবে বলে আমরা প্রত্যাশা করি। এই ধরনের চোরাকাপ্তা হামলা তো সব প্রতিরোধ করা হয়তো সম্ভব হয় না, কিন্তু আমরা জনগণকে নিরাপত্তা দিচ্ছি। বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে এই ভিকটিমগুলি বর্তমানে হাসপাতালে আছে। হরতাল অবরোধে বিজিবি সদস্যদের উপর আক্রমণ হলে কঠোর জবাব দেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। বৃহস্পতিবার সকালে বর্ডার বাংলাদেশ বিজিবির সার্বিক কর্মকাণ্ড নিয়ে ত্রিমাসিক ব্রিফিংয়ে তিনি জানান, ভারত ও মিয়ানমার সীমান্তে নজরদারি বাড়াতে হেলিকপ্টার টহল শুরু করবে বিজিবি। এজন্য হেলিকপ্টার কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2014 সালে ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে আসা 25,35,078 পিস ইয়াবা এবং 4,76,662টি ফেন্সিডিল উদ্ধার করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। গত বছরের মোট মাদক ও চোরাচালানের উদ্ধারকৃত দ্রব্যের আর্থিক মূল্যমান 781,62,83,000 টাকা। সীমান্তে হত্যা, মাদক আর চোরাকারবারি নিয়ে বছরের বেশিরভাগ সময়ই যেখানে দম ফেলার সুযোগ নেই বিজিবির, সেখানে অবরোধ আর হরতালে বিপর্যস্ত ব্যবসা বাণিজ্য ও জনজীবনের নিরাপত্তায় সরকারের নির্দেশে এখন টহল দিচ্ছে রাস্তায়। প্রশ্ন, তাহলে কি সীমান্তে নজরদারি গুরুত্ব হারাচ্ছে? আমাদের কিন্তু এটাও একটা দায়িত্ব, যতদিন সিভিল প্রশাসন চাইবে এবং দেশের প্রয়োজন হবে আমরা আমাদের একটু কষ্ট হলেও আমরা এই দায়িত্বটা পালন করে যাব। বাৎসরিক অর্জন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাপরিচালক বলেন, রাষ্ট্রীয় প্রয়োজনেই কাজ করে যাচ্ছে বিজিবি। জনগণের রক্ষায় সীমান্ত কিংবা মহাসড়ক সব জায়গায় কড়া নজর আছে তাদের। এরকম যদি পরিস্থিতি যদি হয় যে একজন পেট্রোল বোমা মারতে দেখতেছে আর আমার সামনে যদি পড়ে যায়, আমি তাকে ওইখান থেকে লাঠিটা দৌড়ানি দিব না। বিকজ ওই লোকটা পেট্রোল বোমা মারা 5 জনকে মারা, আর আমি যদি তাকে ক্যাজুয়ালিটি করতে পারি, আমি 5টা জীবন বাঁচাইতে পারবো। আমার হয়তো যে সেই ধরনের হয়তো চিন্তা করতে হতে পারে।
আজিজ আহমেদ আরো জানান, এরই মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আকাশপথে সীমান্তে টহলের জন্য 4টি হেলিকপ্টার কেনার অনুমোদন হয়েছে। বাংলাদেশ ভারত ও বাংলাদেশ মিয়ানমার সীমান্তে যথাক্রমে 935 কিলোমিটার ও 285 কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটা দিন আমরা প্রতি রাতে আমরা বলেন র্যাব বলেন পুলিশ বলেন আমরা হলো এই যারা হলো কেরিয়ার আছে বা আছে তাদেরকে ধরে দিচ্ছি, কিছুদিন পরে তারা মুচকি হাসি দিয়ে হলো বেল নিয়ে চলে আসে। এটা তো কোনো সমাধান। বিএসএফ ও বিজেপির সাথে সম্পর্ক উন্নয়নের ফলে সীমান্তে হত্যা কমে আসছে বলে জানান বিজেপির প্রধান। সম্পর্ক উন্নয়নের কারণে যে জিনিসটা হয়েছে। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে রাজনৈতিক আন্দোলনের বিরুদ্ধে বিজেপির মহাপরিচালকের হুঁশিয়ারিতে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির পাঠানো এক বিবৃতিতে এমনটা জানানো হয়েছে। দলটির দাবি, বিজেপি মহাপরিচালকের এই নির্দেশ সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত এবং আইনের পরিপন্থী। ক্ষমতাসীন সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। চলমান সংকট সমাধান তো দূরের কথা, বরং তা আরো ঘোলাটে করে তুলছে সরকার। বিরোধীদের উপর নাশকতার দায় চাপিয়ে পরিকল্পিতভাবে দমন পীড়ন চালানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়। গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে সাথে নিয়ে এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় বিবৃতিতে। হরতাল অবরোধে সহিংসতার প্রতিবাদে আগামী 17 জানুয়ারি রংপুরের মিঠাপুকুরে আর 18 জানুয়ারি গাইবান্ধায় জনসভা করবে 14 দল। বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। নির্দেশই একের পর এক হত্যাকাণ্ড চলছে এবং দুনিয়ায় কোথাও সন্ত্রাসীরা খুনিরা জয়লাভ করতে পারে নাই, তাহলে এটা অন্য রকম হতো। এবারেও চূড়ান্ত পরাজিত হবে ইনশাল্লাহ, এবং এ ব্যাপারে ওরা নিজেরা মানুষের প্রস্তুত হয়ে গেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন বিএনপি পন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার সন্ধ্যায় ড্যাব সভাপতি ডাক্তার এম.এ. আজিজের নেতৃত্বে 13 সদস্যের প্রতিনিধি দল খালেদা জিয়ার সাথে দেখা করেন। পরে তারা বিএনপি চেয়ারপারসনের বরাত দিয়ে জানান, চলমান আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতেই দলের সিনিয়র নেতাদের উপর হামলা চালানো হচ্ছে। এদিকে 13 দিন ধরে গুলশান কার্যালয়ে আছেন খালেদা জিয়া। তার কার্যালয় ঘিরে অন্যান্য দিনের মতোই মোতায়েন রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, আর সামনে সড়কে রাখা আছে একটি জলকামান ও পুলিশের 4টি ট্রাক। মানুষের গণতন্ত্র এবং ভোটাধিকার পুনরুদ্ধারের যে আন্দোলন, সেই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য এবং সারা দেশে জনগণের মধ্যে একটি জনসচেতনতা গড়ে তোলার জন্য তিনি ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ ড্যাব সহ এদেশের সিনিয়র চিকিৎসকদেরকে আহ্বান জানিয়েছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্য নেয়া 29 জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। পুরান ঢাকার বকশীবাজারে বিশেষ জজ আদালত 3-এর বিচারক আবু আহমেদ জমাদার এই তারিখ ঠিক করেন। বৃহস্পতিবার সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী দুদকের উপপরিচালক হারুনুর রশিদ। তবে সকালে সাক্ষ্য গ্রহণ মুলতবি চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা করা আবেদন খারিজ করে দেন আদালত। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে বেগম জিয়ার ব্যক্তিগত হাজিরা বিষয়ে করা সময় আবেদন মঞ্জুর করা হয়। জিয়া অরফানেজ ট্রাস্টের 2 কোটি 10 লাখ টাকা আত্মসাতের অভিযোগে 2008 সালে রমনা থানায় মামলাটি করা হয়। একদিকে অবরোধ, তার উপর আবার হরতাল। কখন কি হয় তাই নিয়ে দুশ্চিন্তা, কিন্তু জীবন তো আর থেমে থাকে না, বরং যোগ হয় অনিশ্চয়তা আর ভয়। দর্শক, হরতাল অবরোধে আতঙ্কিত মানুষের ভাবনার কথাই জানাচ্ছেন নাহিদ হোসেন। আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড, সকাল 9:30। হরতাল অবরোধ, গুলি বোমার মাঝে জীবিকার টানে ছুটে চলছে মানুষ। মিজানুর রহমান, পেশাগত কাজেই যেতে হবে গুলশান, তাই অপেক্ষা নিরাপদ যাত্রার আব্দুল্লাহপুর টু মহাখালী। অবশেষে চালক, যাত্রী, হেল্পারের আতঙ্ক নিয়ে যেন অজ্ঞাত যাত্রা, না জানে কি হয়। গন্তব্যে পৌঁছালেও আবার কি ফেরা হবে নিরাপদে? হরতাল অবরোধ তো এটা একটা ভয়ানক জিনিস, মানে সবার আতঙ্ক, সবসময় আতঙ্ক তো সৃষ্টি করে। যেমন আমি এখন বাইরে যাচ্ছি, এখন আতঙ্কের ভিতরে আছি, কখন বোমা এসে পড়ে গাড়িতে। এখন আরেকটা দিন হচ্ছে পেট্রোল বোমাটা আরো ভয়াবহ, যেমন এক জায়গায় মারলে চতুর্দিক ছড়িয়ে যায়, এটা খুব আতঙ্কের ভিতরে। দেশ নিয়ে ভাবেন সবাই, কিন্তু যাদের ভাবার কথা সবচেয়ে বেশি তারা ভাবেন কি? না, এরা আমাদের কথা ভাবে না। এটা দুইটা রাজনৈতিক দলের উপরে ডিপেন্ড করতেছে। দুইটা রাজনৈতিক দলকে দেশটারে ভাগাভাগি করে মানে নিজেদের মতো করে নিতেছে। এটা আমার সাধারণ জনগণের ভুক্তভোগী আছে। কথা বলতে বলতেই নিরাপদে গন্তব্যে পৌঁছান মিজানুর রহমান।
এবারে রিকশায় যাত্রা গুলশানের পথে। কিন্তু নিরাপদেই যে ফিরবেন তার কি কোনো নিশ্চয়তা আছে? এমন শত হাজার লাখো মিজানুর মৃত্যু ভয় নিয়ে বের হন রাজপথে। অনেকেই হয়তো ফেরেন নিরাপদে, কেউ আর ফেরেননি না। যেমন ফেরেননি রংপুরের হতভাগ্য 5 বাস যাত্রী, কিংবা গাজীপুরের বাস হেল্পার মুরাদ, কিংবা ময়মনসিংহের সিএনজি চালক শাহজাহান। এই মিজানুর রহমানদের প্রতিদিন ঘর থেকে অফিস কিংবা অফিস থেকে ঘরে যাতায়াত করার কথা নিশ্চিন্ত মনে, কিন্তু তার হচ্ছে কই? রিক্সা, বাস, ট্রেন কোনো পথেই যেন শান্তি নেই। প্রতিটি নাগরিক ঘর ছাড়েন প্রতিদিন অজানা এক আতঙ্ক আর শঙ্কা মনে নিয়ে। যে রাজনীতির মূল লক্ষ্য নাগরিকের জানমালের নিশ্চয়তা প্রদান, সেই রাজনীতির মতানৈক্য আর অস্থিতিশীলতাই হয়ে দাঁড়িয়েছে এই আতঙ্কের কারণ। এর দায় নেবে কে? নাহিদ হোসেন, চ্যানেল 24, ঢাকা। জনকল্যাণমূলক কাজে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সোনাকান্দিতে সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি। এ সময় সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনীকে আধুনিক আর চৌকস হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলেও জানান শেখ হাসিনা। হাসান শুভ্রের রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন নাসের আহমেদ বাবু। নদীর ওপারে শত্রুবেষ্টিত এলাকা, প্রতিপক্ষকে ধ্বংস করতে পারলেই ঝুঁকিমুক্ত হবে দেশ, চলছে তারই প্রস্তুতি। গড়াই নদীতে দুঃসাহসিক সেই প্রতীকী অভিযান পরিচালনা করল সেনাবাহিনী। বিমান বাহিনীর সহযোগিতায় রাজবাড়ীর বালিয়াকান্দির সোনাকান্দুর এলাকায় বৃহস্পতিবার হয়ে গেল এই শীতকালীন মহড়া। সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশনের আয়োজনে এই মহড়া শুরু হয় গত 21 ডিসেম্বর। সমাপনী পর্বে অংশ নেন 8000 প্রশিক্ষিত সেনা সদস্য ছাড়াও 265 জন প্যারা কমান্ডো। নদীর পাড়ে বসেই এই মহড়া উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমন্ত্রিত অতিথি ছাড়াও বিপুল উৎসাহ নিয়ে নদী তীরে জড়ো হন স্থানীয়রাও। সেনাবাহিনীকে দক্ষ ও প্রশিক্ষিত করতে সারা বছর যে মহড়া অনুষ্ঠিত হয় তারই অংশ হিসেবে অনুষ্ঠিত হলো এই শীতকালীন মহড়া। নদী পার হয়ে কিভাবে আক্রান্ত এলাকাকে দ্রুত শত্রুমুক্ত করা যায় তাই দেখানো হলো এই মহড়ায়। মহড়া শেষে সেনাবাহিনীর দরবারে ভাষণ দেন প্রধানমন্ত্রী। পদাতিক বাহিনী সহ সংশ্লিষ্ট সকলকে এবং আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী সহ যারা সম্পৃক্ত সকলকে আবারও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেনাবাহিনীকে একটি দক্ষ ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন তিনি। মনে রাখতে হবে যে আমাদের সেনাবাহিনী শুধু আমাদের দেশ না, এখন সারা বিশ্বব্যাপী শান্তি রক্ষার জন্য কাজ করছে জাতিসংঘ শান্তি রক্ষা মিশন। কাজে অন্য দেশের সঙ্গে তাদেরকে তাল মিলিয়ে চলতে হয়। কাজে আমাদের সব ধরনের প্রস্তুতি এবং প্রশিক্ষণ তাদের জন্য একান্তভাবে অপরিহার্য। সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। বলেন, বাংলাদেশ এখন আর কারো মুখাপেক্ষী নয়, সকল বাধা অতিক্রম করে দেশ এগিয়ে যাবে। আমরা ভিক্ষুক জাতি হিসেবে থাকবো না, কারো কাছে হাত পেতে চলবো না, বিশ্ব সবাই মাথা উঁচু করে চলবো এবং আমরা নিজের পায়ে দাঁড়াবো। আমাদের যে সম্পদ আছে সেই সম্পদ ব্যবহার করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো এবং আমরা তা পারি, তা আমরা প্রমাণ করেছি। জাতিসংঘ মিশনে আগামীতে বাংলাদেশের সৈন্য বাড়ানো এবং মিশনে কর্মরত সেনা সদস্যদের সুযোগ সুবিধা বৃদ্ধির ব্যাপারে সংস্থাটির সাথে আলোচনা চলছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আল্লাহর কাছে আমরা সবসময় সেই দোয়া করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। হাসান শুভ্র, চ্যানেল 24, বালিয়াকান্দি, রাজবাড়ী। প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের বিদায় সংবর্ধনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ আর বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আপিল বিভাগে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়, কিন্তু অনুষ্ঠানে যাতে সাধারণ আইনজীবীরা অংশ নিতে না পারেন সেজন্য আদালতে ঢোকার সব পথের কলাপসিবল গেটে তালা লাগিয়ে দেন বিএনপি সমর্থক আইনজীবীরা। এ নিয়ে হট্টগোলের এক পর্যায়ে আওয়ামী পন্থী আইনজীবীরা একটি গেট ভেঙে ফেলেন। এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগকে শক্তিশালী করতে আলাদা সচিবালয় স্থাপনে সরকার উদ্যোগী হবে বলে আশা করেন তিনি। বিচার বিভাগ অনেকদিন যাবৎ এটা চাচ্ছে যে এই সুপ্রিম কোর্টের একটি আলাদা সেক্রেটারিয়েট বা সচিবালয় হোক, এটা অচিরে যেতে হয় এই ব্যাপারে উনি আশা পোষণ করলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে দেখা করেছেন বিদায়ী প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন। বৃহস্পতিবার বেলা 3টার কিছু পরে বঙ্গভবনে যান বিদায়ী প্রধান বিচারপতি।
এ সময় কুশল বিনিময়ের পাশাপাশি দেশের বিচার ব্যবস্থার নানা বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বিচার বিভাগকে আরো শক্তিশালী করার বিষয় নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। বৃহস্পতিবার ছিল প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের শেষ কর্মদিবস। আগামী 17 জানুয়ারি প্রধান বিচারপতির দায়িত্ব নেবেন।